গাইড করার জন্য। আসলে ভাই আজকে দুটো ঘটনা নিয়ে এসেছি। একটা আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ী না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করি, আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যে ভাইয়া সঙ্গত কারণের নামটা বলছি না, উনি ইউকে তে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময় বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে অশান্তি বিরাজ করে। ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর আসলে ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন। কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থালবাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না। কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থালবাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এবং যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন ওরা চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটার কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে ওদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই 2টো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্ত পেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম 2জন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই 2টো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে তো ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছো, হয়তোবা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছো, ওরকম মনে হয়েছে। এটা বলে ওনাকে আশ্বস্ত করেন আর কি। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক সময় এক একটা ঘটনা ওনারা মানে হচ্ছিলেন। এর ভিতরে আরেকদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা। শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি এটা
মানে কি শুনলাম এতক্ষণ। তারপর উনি চিন্তা করেন যে হয়তো বা চলে গেছে, পাশ দিয়ে চলে যেতেই পারে। তখন আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটা বিড়ালের মতো কি যেন মানে দেয়াল দেয়াল বেয়ে উঠে যাচ্ছে। কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না, সেটাই। কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড়গড় শব্দটা করছে এবং চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন। পাশ থেকে যখন লোক চলে আসে, লোক এসে ওই টাইপের কিছু আর দেখে নাই, মানে ওনার সঙ্গী যারা ওই পাশে ছিলেন। এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যে ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল সেটা হচ্ছে একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরের চিলে কোঠা প্রচন্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন। তখন উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে উনি দেখছেন যে অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলিয়ে আসতেছে চামড়াটা ছুলি, ওরা দেখছিলেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছুলছে। এবং যে দুইজন ঝুলছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না। আচ্ছা। তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন, সবাই মিলে এটা দেখেছেন। এবং দেখার পর রাসেল ভাই আসলে ওনারা ওখান থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন। কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল। তো দারোয়ান যেটা করতো, দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না। কিন্তু এই বাসাটা যে হন্টেড, এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না। তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন, পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, আমাদের ওনার দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসেন। দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান। কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন ওটা আসলে কি ছিল। তো রাসেল ভাই যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা, ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। ডাকাতরা কি করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো। যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সর্দারের সাথে, তখন কি করতো, ওদেরকে জীবন্ত অবস্থাটা চামড়াটা ছুলে ফেলতো, এইভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি। বিভিন্ন গেস্ট আসলে সাধারণত ওইখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন। তো এটাই ছিল রাসেল ভাই। পরীক্ষার আগামীকাল তা আমার কাছে ছাত্রছাত্রী এরকম আসছে যে কিছু দোয়া নেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য তারা পরীক্ষা কিভাবে ভালো করতে পারে, যেন স্মৃতির শক্তিটা বৃদ্ধি পায়, লেখাপড়ার জন্য ঠিক করতে পারে, পরীক্ষা ভালো দিতে পারে। তো আমি এর মধ্যে একটি মেয়েকে একটা আমল শিখিয়ে দিছি, প্রতি রাত্রে 100 বার ইয়া আলিম আয়াতটা পড়লে স্মৃতির শক্তি বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বেশি হবে। এবং তাকে বলছি এই আমলটা করার সময় গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বে। তো এখন পরীক্ষার জন্য এই আমলটা শুরু করে দিল। বিশেষভাবে আজ থেকে 10-12 দিন আগে দিয়ে ও রাত্রি যখন পড়া শেষ করে নামাজ পড়তে যাবে, তো যে ঘরটাতে নামাজ পড়া হয় ও ওযু করে ঘরটাতে যাওয়ার সময় দরজাটা খুলে দেখে তার ঘরে কে যেন নামাজ পড়তেছে, বসে বসে ইবাদত করতেছে। তুমি অবাক হলেন, এখন এই মুহূর্তে আমার ঘরে এই ঘরে কে নামাজ পড়তে পারে, এরকম তো কাউকে দেখতেছি না। তুমি এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য বাতি জ্বালালেন, সুইচ দেওয়ার সাথে সাথে লাইট যখন জ্বলেই সাথে সাথে নষ্ট হয়ে গেল এবং কিছুক্ষণ 5-10 মিনিট পরেই নাকি তাকে একটা জোরে চড় মারা হলো। সেই থেকে তার ঘুমের মধ্যে রক্ত দেখতে পেত এবং খুব সমস্যা ভুগতেছিল। তো আমি যখন তার কাছে গেলাম সে আমাকে বলল এই ঘটনা, আমি এই জিনিসটাই দেখতে পাইছি। পরবর্তীতে সেটা এরকমই তাকে বললাম, ঠিক আছে। উনি আলেম, ভালো জিন ছিল যার ঘরে ইবাদত করতেছিল,
বিরক্ত করতেনি। এখন বর্তমানে ভালো আছেন, পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ তার জন্য সুস্থ কামনা করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভূতের সকল লিসেনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরেই ভূতের ফিল্মের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার। আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করি সেই এপিসোড গুলাকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার ভূতের ফিল্ম। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা। এটা সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি অন্য সকল ছাত্রদের মতো আমি মানে যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য। এবং সেই সুবাদে আমাকে ফার্ম গেটে একটা হোস্টেলে উঠতে হয়, যেহেতু আমার কোচিংটা ফার্ম গেটে ছিল। এবং মূলত ওই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ঘটনাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই ওর হোস্টেলটার। আমি স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা তাদের হোস্টেল বাণিজ্য, যেহেতু আমি চাই না যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু তাদের কোনো সমস্যা হোক। তো এটা ফার্মগেটের মোটামুটি একটা মানে ব্যস্ততম এলাকায় বলা যায়। এটুকু বলতে পারি, ফার্মগেটে যারা থাকেন সবাই জানেন, বিশেষ করে যে ওইখানে একটা আসলে চার্চ আছে, ওই একটা চার্চের কবরস্থান আছে সাথে। তো আমার হোস্টেলটা এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা খুব ভালোভাবে দেখা যেত। হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে, মানে 500 মিটার এরকম আর কি ডিস্টেন্সটা দেখা যেত অনেক ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় খ্রিস্টান মানুষজন বেশি এলাকাতে। তো যাই হোক, আমি যেই হোস্টেলটাই ছিলাম তার প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল এবং 1 আর 2 তলা যেটা ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি মসজিদের জন্য ছিল। কারণ ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে 1 আর 2 তলা মসজিদ থাকবে এবং মসজিদের আনুষঙ্গিক যে খরচপাতি, ইমাম সাহেবের বেতনাতি বা মসজিদ চলতে যে খরচ হয় সেইটা ওই হোস্টেলের টাকা থেকে আসবে, এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলে বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলা দেখাশোনা করতেন। তো আমি যে হোস্টেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি 6 তলায়, একদম টপ ফ্লোরে ছিলাম। বাকি 3, 4, 5, 6 এগুলো হচ্ছে হোস্টেলে আদার্স সবই অ্যাডমিশনের স্টুডেন্ট তখন হোস্টেলে। আমি 6 তলায় থাকতাম। ওইখানে আমরা 6 তলার উপরে 4 জন থাকতাম। আমাদের মোটামুটি 3টা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল ডাইনিং এর মতো স্পেস, আর উপরে আর যে 2টা রুম ছিল, 2টা রুমে আমরা 2 জন করে থাকতাম। আমরা 4 জনই মোটামুটি আমাদের এলাকার ছিলাম, পরিচিত, একই কলেজ থেকে গেছি আমরা 4 জন। তো রুমগুলা খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটা তুলনামূলক পুরান আমলের বিল্ডিং ছিল আমার যতটুকু মনে হয়েছে, মানে আগেকার বিল্ডিং, হয়তো অনেকদিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম একদম 6 তলায়, আমার বিল্ডিং এর মানে আমাদের 6 তলার উপরে আসলে ওইটা টিন শেড দিয়ে, ওইখানে মানে যেভাবে যে মানে টিন শেড, মেইন উপরে টিন শেডের নিচে যে আপনার দিয়ে দেয় বিভিন্ন, কি বলে আমি আসলে এটা বলতে পারছি না, যাই হোক ওরকম টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে আর কি পাকা করা ছিল, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে হোস্টেলটা, এবং আমাদের হোস্টেলটার মেনলি কেয়ারটেকার দেখাশোনা করতেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি টাকা পয়সা তোলা বা আদার্স সব স্টুডেন্টের খাবার দাবার সব উনি এইগুলা দেখাশোনা করতেন। তো রোজার মাসে যে উঠি হোস্টেলে খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন, এবং 1 এবং 2 তলায় মসজিদ হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, খুব ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমার সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়তো সবারই, যেহেতু 2 তলায় মসজিদ
আজানের সাউন্ড একদম কানে আসতো সর্বপ্রথমে, এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। তো খুব ভালোই যাচ্ছিল। রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি টুটি কাটায়। যখন ফেরত যাই, ঘটনাটা সম্ভবত জুলাই জুলাই এরকম সময় হবে, 17 সালে, ঈদের পরের। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল। আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছি, ও পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা, রুমের স্টিলের দরজা ছিল, তো সিটকেনি দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি, মেলানো ছিল। হঠাৎ করে দরজাটা একলাই খুলে আসে। তো ফার্স্ট আমি ভাবি যে হয়তোবা কেউ আছে, মানে আমার পাশের রুমমেট ওরা আসছে কিনা, দেখি কেউ নাই। তারপরে তো ভাবি হয়তো বাতাসে খুলে গেছে। দরজাটা আবারও চাপাই দেওয়ার পরে ঠিক আছে, ভালো বসে আছে। বেশ কিছুক্ষণ 2-5 মিনিট যাওয়ার পর আবার দরজাটা খুলে দেয়। এইবারও আসলে সেভাবে নেই নাই, জিনিসটা লজিক্যালি দেখে হয়তো বাতাসে খুলছে। এবার দরজা লাগায় বারবার খুলে যাচ্ছিল, বিরক্ত লাগছিল। এবার সিটকেনিটা দিয়ে দিত, দরজা গেল। ঠিক ওই দিন রাত্রির ঘটনা। রাত তখন আনুমানিক 12:30 বাজে। আমরা দুজন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমমেটদের রুমে যাই, গল্প করে আসি। এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা 4 জন বসে গল্প করতেছি। আমাদের রুমটা সিটকেনি দিয়েছে, ওদের রুমটা ওরকম দরজাটা ভিসা বেজানো আর কি, সিটকেনি দেওয়া নেই। এক পর্যায়ে আস্তে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে 2 জন ছিল, ওদের ভিতর থেকে একজন হঠাৎ করে দৌড় দিয়ে ও দেখি যে রুম থেকে বেরোয় মোটামুটি মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে 2-1 মিনিট পর নিচে থেকে উপরে উঠে আসে। আমরা উঠে আসে মোটামুটি উঠাল নিয়ে আমরা জানবো কি ব্যাপার, তুই দরজা এরকম খুলে আসে, তো দৌড় দিয়ে নিচে গেলি কেন, কাউকে দেখছিস? বলতেছে না, কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানে। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, এই জন্য আজকে আমি যে আসলে কেউ খুলে দিচ্ছে, শয়তানি করতেছে নাকি দেখার জন্যই করছে। আমি বলতে তখন আমার মাথায় ঠিক আমরা আজকে সন্ধ্যাটা আমাদের সাথে এরকম হয়েছে। আমরা মনে করছি কি যে তোরা করছিস কিনা বা কি বাতাসে হয়েছে। বলতেছে না, আসলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন। হয়তো বাতাস টাতাস এরকম কিছু কারণে কিছু হইতে পারে। আমার পাশের রুমমেট ওই ছেলেটাও বলে যে না, এটা অন্য কিছু। আর অন্য কিছু কি বলে পরে বলবো। আসলে ওই ছেলেটাও বেশ নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তো, একটু পরের দিকের টাইপের ছিল। ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো, এবং এগুলার সাথে ওর পরিচিতিও ছিল খুব ভালো। তো ভালো কথা, চলে আসি আমরা গল্প আমাদের রুমে, আর এটা নিয়ে বেশি মাথা ঘামাই। তার 2-1 দিন পরের ঘটনা। রাত তখন আনুমানিক 2:30-3টা হবে। বেশ পড়াশোনা করার পরে আমরা দুজনে, আমার রুমমেট আমি দুজনে পড়াশোনা করে উঠে আর কি আপনার সবেমাত্র বেডে শুয়েছি, দুজনে লাইট অফ করছি রুমে। হালকা হয়তো বা 10-15 মিনিট গেছে, একটু তন্দ্রা আসছে চোখে, হালকা তন্দ্রা ভাব। ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমায় গেছে। তখন আমি ফোন টিপতে টিপতে আমারও একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব চলে আসছে। তন্দ্রাচ্ছন্ন ভাবে যখন ওদিকে একটু তাকাইছে, আমার মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আছে, ওর পেটে মাথার কাছে। আমি তন্দ্রাচ্ছন্ন ভাবে বুঝে উঠতে পারতেছিলাম না জিনিসটা কি। একবার পলক ফেলে যখন তাকাই, জিনিসটা মুভমেন্ট দেখি যে ওইটা রুমের মাঝখানে চলে আসছে জিনিসটা, ওই ছায়ামূর্তিটা। আমার তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভিতরে, আমি ভাবতেছি ভুল দেখতেছি বা কি, ওরকম ব্রেনে কাজ করতেছে না জিনিসটা কি। আর তৃতীয়বার যখন আমি পলকটা ফেলছি এবং তাকানোর পর দেখি ওইটা আমার বুকের উপর চলে আসছে ছায়ামূর্তিটা, এবং আমার দিকে আর কি, মানে আমার বুকের উপর আর মুখের উপরে চলে আসছে বলতে গেলে। মানে একটা ছায়ামূর্তি, আসলে কোনো মহিলা পুরুষের আমি কিছু বলতে পারবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দিই, চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ঘুমটা হয়ে যায়, ও এক লাফে উঠে রুমের লাইটটা দিয়ে দেয়, দিয়ে বলে কি ব্যাপার, কি হয়েছে? আমি বলি যে না কিছু হয় না, আমি জাস্ট মানে জিনিসটা ওরে আমি এভাবে শেয়ার করি না, যে বিশ্বাস হয়তো করবে না, বা বলবো ভুল দেখছি শুনে, বা সামহাউ নিজের একটা নিজের ছোট লাগবে বললে যে ভয় পাই এই হিসেব থেকে আমি বলছি না, আমি স্বপ্ন দেখছিলাম ভয় পাইছে হয়তো বা।
ঠিক আছে। ও জাস্ট আমি পানি টানি খাই, একটু বাথরুমে যাই, মুখে একটু পানি টানি দিই, দিয়ে শুয়ে পড়ি আবার। মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল জিনিসটা কি হলো আমি বুঝতেছিলাম না আসলে কি ঘটতো জিনিসটা। ওটি ঘুম আর আসতেছিল না কোনো মতেই। তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে, গেলাম নামাজ টামাজ পড়ে এসে খুব ভালো লাগতেছিল, শুয়ে ঘুমাইলাম। বেশ ভালো, বেশ কিছুদিন এইভাবে যাইতে থাকুক। এর ঠিক 15-20 দিন পরে ঘটনা হবে, হয়তোবা ওই দিন রাত্রের ঘটনা এটা। 15-20 দিন পরে ওই দিন রাত্রে ম্যাচ আসলে হচ্ছিল যে মিল দিচ্ছে, মিলটা মোটামুটি আমার আর আমার পাশের রুমমেট যে দুজন ছিল ওদের আর কি পছন্দ হলো না মিলটা। বললাম যে মিল খাবো না আজকে রাত্রে, আমাদের মিলটা আপনার। ঠিক আছে, আমার রুমমেট নিচে মিল, ভালো কথা। তো রাত আনুমানিক তখন 11টা, 10:30, 11টা বাজে। আমি আমার রুমমেটটা বলে যে আচ্ছা তুই কি রুমেই আছিস, তাহলে রুমে থাক, আমি পাশের রুমে ধরে এখানে গেলাম, একটু গল্প করে আসি। ও শুয়েছিল, টায়ার্ড ছিল, বলে যে ঠিক আছে যা, আমি রুমে আসছি, লাইটটা অফ করে দিয়ে যাচ্ছি। আমি বলি ঠিক আছে, আমি রুমের লাইটটা অফ করে দিয়ে পাশের রুমে যাই। গল্প টল্প করতে করতে এক পর্যায়ে 11:30, 11টা বাজে। এরকম টাইমে পেটে খিদা তো লাগছে অনেক, মিল অফ, খাই নাই রাত্রে 3 জন। আমি বলি যে পাশের রুমমেট 2 জন মধ্যে চল বাইরে যাই, কিছু খাই আসি আমরা। ওরা বলে যে যাবি, ঠিক আছে চল যাই। বলে তাহলে ও বলে যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বলো, তোর রুমমেটকে ডাক, ওরা ডাকবে। আমি দেখো তোমরা টায়ার্ড আছে দেখি, আমি রুমটা খুলে দেখি যে ঘুমাই গেছে। আমি ওরা ডাক দিই, আমি রুমটা চাপাই দিয়ে ওদের বলে তো ঘুমাচ্ছে, ও থাক, যদি উঠে ফোন দিলে বলবো না আমরা বাইরে আসছি। মোটামুটি ওই রুমটা চাপাই দিয়ে পাশের 2 জন রুমমেটের সাথে আমরা 3 জন ওদের রুমটা তালা মেরে আমরা বেরোই বাইরে। একটু ওয়েদারটা সকাল থেকে একটু গ্লুমি ছিল, ক্লাউডি ছিল, হালকা হালকা বৃষ্টি গুড়ি ছিল। আমরা রুম বেরোই তখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হালকা গুড়ি পড়তেছে। তারা বাইরে বেরোই, যাই 11:30 বাজে তখন রাত। ফার্মগেটের একটা হোটেলে বসি, যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে আসলে মোটামুটি আমরা আটকায় যাই হোটেলের ভিতরে। আটকায় যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যাই হোটেলে। 12টা বেজে গেছে অলমোস্ট। এমন টাইমে আমার রুমমেট দেখি ফোন, আমরা তখন বৃষ্টিতে আটকাম। ফোন দিয়ে আমার বলতেছে কি ব্যাপারে, তোরা কই? আমি বলতেছি তুই তো ঘুমাচ্ছিলি, আসলে তোকে ডাকা হয় নাই, আমরা একটু বাইরে আসছি খাইতে, যাই নাই রাত্রে, খিদা লাগছিল, খুব বাইরে আসি। বলতে আমার একবার বলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছিস ডাক দিয়ে। আমি বলছি তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকি নাই। আমার ভয়েস স্টেশনে মনে হচ্ছিল টেন্স, মানে একটু ভয় পাইছে বা এরকম কিছু। বলছি কেন, কিছু হয়েছে, সমস্যা? ও বলতেছে না সমস্যা না, আয় তোরা চলে আয়। আমি ঠিক আছে, বৃষ্টি পড়তে বেশি ঠান্ডা চলে আসছে, ঠিক আছে। তো মোটামুটি তার 10-15 মিনিট পরে আর কি বৃষ্টিটা একটু কমে আসে। আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিজতে ভিজতেই হোস্টেলের উদ্দেশ্যে বেরোয় পড়ি। তো হোস্টেলে মোটামুটি এসে উপরে উঠি। উপরে ওঠার পরে রুমে আসি, এসে ওরা 2 জন রুমে ঢুকে, আমি আমার রুমের দরজাটা খুলছি। খোলা মাত্রই দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 12:30 অলমোস্ট বাজে। দেখি ও পড়ার টেবিলে বসে আছে, রুমে লাইট জ্বালানো, ও মোটামুটি মাথায় টুপি পরে বসে আছে, পড়তে থাকে। আমি বললাম কি রে, তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে, হঠাৎ করে আবার উঠছিস টুপি করে? না উঠলাম, ভালো লাগতেছিল না, ওই অজু করলাম, অজু করে একটু নামাজ পড়লাম, পরে পড়তে বসলাম। আমি কিছু হয়েছে বলতো? ও দেখে আমার একটু আর কি মনে চলছে আমার একটু ভয় পাইছে বা কিছু। না কিছু হয়, আমি জাস্ট ওর কথা আমার মনে হয় যে না সামথিং রং। আমি বললাম না তুই বল কি হয়েছে, সমস্যা কি? ও বলে যে আচ্ছা ঠিক আছে শোন বলে দেয়। ও বলে যে তোরা তো মোটামুটি তুই গেলি রুমের থেকে, যাওয়ার পরে তখন তার আধা ঘন্টা পরে হবে, সম্ভব আধা ঘন্টা পরে বলে যে হঠাৎ করে মনে হইলো যে আমি তো শুয়েছিলাম, মানে রুমমেট বলতে আমি তো শুয়েছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে খাটটা একটু ঝাঁকি দিও হালকা। তো ফার্স্টে বলছে যে আমার ঘুমটা হালকা ঘুমিয়েছিল, একটু চোখটা খুললাম, মনে হইলো ভূমিকম্প হয় নাকি আবার, নাকি মাথা ঘুরতেছে বুঝলাম। আমি আবারও মোটামুটি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বেশ 2-1 মিনিট পর আবার একটু ঝাঁকি চেক করছে। ওঠার পরে আমি মোটামুটি এবার একটু ভাবছি যে কি ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতেছে, উঠে বসলাম। উঠে বসে দেখলাম যে না আশেপাশে তো মনে নাই, মানে মনে হচ্ছে না কিছু ভূমিকম্প এরকম কিছু। আমি আবার শুয়ে বললাম, শুয়ে চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আছি, ভাবতেছি কি হলো বিষয়টা এনে ভাবতে। এটা ভাবতে ভাবতে 2-3 মিনিটের পরেই
মোটামুটি এইবার এমন ভাবে আমার খাটটা কেউ বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে, যে কেউ হাত দিয়ে পায়া দিয়ে ধরে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয়, আমি মোটামুটি শেক করতেছে কেউ খাট। আমি এক লাফে খাটার থেকে নামছি, নাইমে লাইট দিয়ে দরজা খুলে পাশের রুমে ভাবছি তোদের ওখানে আসবো। বেরোই দেখি যে তোর রুম তালা মারা। আমি তো লাইট দিয়ে কিছুই নাই রুমে, এরকম কিছু না। আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো। বলতেছে আমি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, পরে কি করবো, তোদের কেউ নাই, ফোন দিছি সাথে সাথে কই তোরা, পরে বললি বাইরে গেছিস, আমি পরে উজু করছি, পরীক্ষা নামাজ টামাজ করছি, শুনেছি, পরামর্শ ভয় গেছে। পরে ওই ঘটনাটা বলার পর আমি গতদিন রাস্তা আমার সাথে যেটা করছিল কিছুদিন আগে, ওই যাওকে তখন শেয়ার করেছে, দেখ আমার সাথে এরকম করছে, এইরকম এরকম দেখছি আমি। তো এই ঘটনাটা ওই দিন রাত্রে আমরা আমাদের পাশের রুমমেটদের রুমে যাই, ওদের কাছে বলি যে দেখ এরকম এরকম তো হয়েছে 2 দিন আমাদের সাথে। ওরা বলে যে তোদের সাথে এরকম হয়েছে, আমাদের সাথে বেশ কিছু এরকম মানে নর্মাল না এরকম কিছু হয়েছে কিছুদিন, এবং এই ম্যাচটা একটু প্রবলেম আছে। ওই যে ছেলের একটু পরে দিয়ে আমাদের কাছে মতো করবো, এখানে কিছু প্রবলেম আছে, এখানে খারাপ খারাপ দিনের হয়তো থাকতে পারে। বলি তো কে বলছে এইগুলা, যে এইগুলো আছে বা এরকম কিছু। আমরা বলি যে ঠিক আছে তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাক, ওনারে বলি যে এরকম সমস্যা। বলে দেখ কি করবো। পরের দিন সকালে যথাযথ মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসি। আমি ওনাকে বলি যে দেখেন এরকম এরকম তো সমস্যা হয়েছে, আমরা তো একটু ভয় পাইছি, এবং আসলে কি এরকম কোনো প্রবলেম আছে কিনা। বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন, উনি বলেন না এরকম তো কিছু শুনি নাই বা কিছু। আচ্ছা যদি প্রবলেম হয় পরে আমাকে বললো, দোয়া টোয়া করে ফুলকু দিয়ে এরকম, উনি জাস্ট কিছুই বলে যে এরকম হওয়ার কথা না, এরপর যদি উনি একটু আমতা কথাবার্তা ওনার ভাবে। যাই হোক, ওই দিন রাত্রে আমার রুমমেটটা আমাদের রুমে আসে, এসে ওই ছেলেটা বলে যে পড়াশোনা যে ছেলেটা ছিল একটু তো বলে যে আমি দিন হাজির করবো। আমার মোটামুটি বলে যে কি দিন হাজির করবি, মানে মুখের কথা বললি আর দিন হাজির করবি কি জন্য, মানে কি জন্য, আর বলে কি জন্য, বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে, কিসের সমস্যা এখানে, এবং এটা সলভ করতে হলে যেইটার মানে যদি কোনো দিন এখানে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা দিন না। আর বলি যে না এটা তোর এটা করার তো দরকার নেই, এখানে যদি কিছু সমস্যা থাকেও ভাই হয়তো আমরা ছেড়ে দেবো দরকার নেই, কিন্তু এইগুলো আদার্স এইসব দরকার নেই, তুমি দিন হাজির বা এগুলো দরকার নেই। পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফাঁসে হয়তো বা যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো কুল থাকবে না। কারণ অনেক শুনছে এইসব ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো দিন হাজির সম্পর্কে, এগুলো আসলে যদি ভয় পায় যান বা কিছু হয় অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো। আমরা বলি যে না এটা তখন ও মোটামুটি বলে না আমি করবো, তোরা রাজি থাকেন না থাক। ওর পাশে ওর রুমমেটটাও রাজি, ওরা দুইজনে যে করবে, ওরা দুইজনে মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা বলি যে না তুই যদি এগুলো করতে চাস আমরা কিন্তু মসজিদ কমিটিকে বলে দেবো যে ও কিন্তু এটা করতে চাচ্ছে এইসব জিনিস। তো মোটামুটি এক পর্যায়ে কথা কাছে এরকমই হওয়ার পর বলে যে আচ্ছা ঠিক আছে করলাম না, থাক তাহলে থাকুক প্রবলেম, ঠিক আছে। তো এর কিছুদিন যাওয়ার পরে কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে। যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের, ওইখানে মুভমেন্টের পাওয়া যেত, যে হয়তো হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে, একটা শব্দ হইতো, টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ হয়। আমরা কোনো ভয়, আমাদের ভিতরে একটা ভীতি কাজ করতে থাকে ক্রমাগত, এবং আসলে আমরা বাসায় জানাই জিনিসগুলো, বাসা থেকে বলে তুমি ছেড়ে দাও রাস্তা, যদি বেশি ভয় লাগে বা সামথিং করো, এরকম কিছু প্রবলেম হইতে থাকে আমাদের। তো এক পর্যায়ে আসলে জিনিসটা যেহেতু পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে, হয়তো বা কিছু এই ধরনের প্রবলেম ছিল, কিছুরই উপস্থিত এখানে থাকতে পারে, জানা ছিল না, থাকলেও জানি না আমরা। তো এই ছিল রাসেল ভাই। যোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই এখন যেই স্টোরিটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ী পুলিশ টিমের যে সদস্য সজীব এই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ঘটনা। জি, এটা আপনি শুরুতে বলছিলেন যে আজকে রাজবাড়ির ঘটনা বলবো না, আলমডাঙ্গার ঘটনা বলবো। আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি, এটি ঘটনাটি ঘটে কালুর মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনাল একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন চুয়াডাঙ্গা, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চলে আসতেন, শহরে এলাকায় রিক্সা চালিয়ে আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে বেশ দেরি হয়ে যায়।
আচ্ছা। এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। ওই লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বলেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাব? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন থেকে মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মেয়ে বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটা মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো আসলে কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, জি। মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না। বুঝতে পারছেন না। দেখুন উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর আসেন ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমজ ভাইটা এরকম কিছু হবে আর কি। প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন। এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, তখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামলো, নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। যে কোথায় গেল? তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসছে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে ভাই বাচ্চা দুটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানরমাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানরমাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানরমাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল, 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন, হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এই দুটো বাচ্চার আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল।
তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার তোমার রিকশায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিকশায় যান, এবং রিকশায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিকশায় যে সিটের উপর বসি, সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় রিকশাওয়ালারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। তো মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত, কোনো প্রবাহ এসেছে। অবশ্য রিকশার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্তটা মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, আর মাথা দেখা যাচ্ছে, কিন্তু কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার, সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে। ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিকশাতে এটা পাওয়া গেছে, সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবেন, প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আর আসলে ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। আচ্ছা। অনেক খোঁজাখুঁজি করছে, ফিরে আসে নাই। পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুটোই সেই বাচ্চার লাশ। তার আসলে ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছে, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আরেকটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত, তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরা ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করান আসছে। দেখে যে ওনার গ্রামে পরিচিত 2জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা। এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি। এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন, এবং এসে বলেন এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না, আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এই কাজ ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা। তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই 2জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন, এবং পুরান ভিটাটা কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তো বলছে কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিকশায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। এবং তাকে যখন উদ্ধার করা তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম।
তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। আচ্ছা। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। আচ্ছা। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। তো আচ্ছা। ওরা বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালু মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, জি। পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কি কারণে মারা গেল, কিভাবে, অনেকে বলেছে হয়তো বা হার্ট অ্যাটাক, পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেরে ফেলছে পানির ভিতরে। আচ্ছা। তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবে। আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালু মিয়ার উপর এসে পড়ে। তো কালু মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, জি। তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, তো চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে দেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালু মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালু মিয়ার চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালু মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে। মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালু মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালু মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালু মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি তোমার না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালু মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানেন। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয়ে নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এটা কোন